মাইক্রোটিক কোর্সের আজকে আমরা ডে 14 এর প্রথমত প্রক্সি কনফিগারেশন দেখব। তো যদিও প্রক্সি অ্যাকচুয়ালি মানে বর্তমানে আইএসপি বা কর্পোরেট এনভায়রনমেন্টে প্রক্সি লাগে না, তারপর আমরা প্রক্সি সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে বুঝি আসলে প্রক্সি কি, প্রক্সি কিভাবে কাজ করে। তো এখানে যে কয়েকটা এক্সাম্পল আছে, যেমন হচ্ছে যে ওয়েব প্রক্সি বা ওয়েব প্রক্সি কিভাবে কনফিগার করতে হয়, প্রক্সির সাহায্যে আমরা যদি ওয়েবসাইট ফিল্টার করতে চাই তাহলে কিভাবে করতে পারি, অথবা আমরা যদি ভাইরাস পোর্ট বা বিভিন্ন ধরনের আনওয়ান্টেড পোর্ট যদি ব্লক করতে চাই। তো এক্ষেত্রে যে বিষয়টা সেটা সাধারণত আইএসপি রেসপেক্টে কোনো পোর্টই ব্লক করা হয় না, কেননা আমরা যদি কিছু পোর্ট ব্লক করে দিই তাহলে কোনো না কোনো ক্লায়েন্টের কিন্তু কোনো না কোনো সার্ভিস ডাউন হয়ে যাবে। এই পোর্ট মানে হচ্ছে টিসিপি আইপি পোর্ট। আমরা নর্মালি যেগুলো, যেমন টেল নেটের জন্য 23, এসএসএইচ মানে 22, ঠিক আছে। এই পোর্টের রেঞ্জ হচ্ছে 0 থেকে 65,535। তো সাধারণত আমরা যে কমিউনিকেশনগুলো করি এগুলারই কোনো না কোনো একটা পোর্টের সাথে কমিউনিকেশন হয়। যেমন ধরেন আমি যদি একটা সার্ভারে এখন এসএসএস করি তাহলে আমি 22 পোর্টে বাই ডিফল্ট আমি কমিউনিকেশন করতেছি। আমি যদি একটা সার্ভারে ওয়েব ব্রাউজারের মধ্যে অ্যাক্সেস করি তাহলে বাই ডিফল্ট আমি 80 পোর্টের সাহায্যে অ্যাক্সেস করতেছি। যেমন আমরা কি করি, মাইক্রোটিকে যখন লগ ইন করি যদি ওয়েব ব্রাউজারের সাহায্যে হয় তাহলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হয় যেন ডাব্লিউডাব্লিউ পোর্টটা ওপেন থাকে, অথবা সেটা ডিফল্ট পোর্টে আছে না অন্য কোনো পোর্টে আছে। উইনবক্সে যখন লগ ইন করি উইনবক্সের পোর্টটা অবশ্যই ওপেন থাকতে হবে। তাহলে এই হচ্ছে বিষয়, মানে পোর্ট মূলত এখানে ফিজিক্যাল কোনো পোর্ট বোঝাচ্ছে না, এটা হচ্ছে আপনার লজিক্যাল পোর্ট, টিসিপি/আইপি পোর্ট 0 থেকে 65,535। সাধারণত এর মধ্যে কিছু কিছু পোর্ট আছে যেগুলো দিয়ে সাধারণত ভাইরাস পোর্ট বলা হয় বা হ্যাকিং করার চেষ্টা করি, মানে আনএথিক্যাল কাজকর্ম করার চেষ্টা করে কিছু কিছু পোর্ট এরকম। তো ওই পোর্টগুলোকে ব্লক করে দেওয়া হয়, হ্যাঁ। কিন্তু নর্মালি আইএসপি রিসেটটা করা হয় না, কারণ হচ্ছে কোনো না কোনো ক্লায়েন্টের তো একটা পোর্ট লাগতেই পারে। এটা তো বলা মুশকিল যে কোন পোর্টটা এক্সাক্ট কি কাজে ইউজ করতেছে, এতগুলো পোর্ট কে মনে রাখবে এইভাবে, হ্যাঁ। আচ্ছা, তো যার ফলে আমরা এখানে মূলত প্রক্সি কনফিগারটা দেখবো। তো তার আগে দেখে নিই প্রক্সি কি বা প্রক্সি কিভাবে কাজ করে। তো এখানে বেসিক কনসেপ্ট অফ প্রক্সি, তো এখানে যেটা বলা আছে যে রাউটার ওয়েস পারফর্মস প্রক্সিং অফ HTTP and HTTP proxy for FTP and HTTP protocol। আচ্ছা, দেন হচ্ছে রিকোয়েস্ট। এর মানে হচ্ছে যে মাইক্রোটিক রাউটার মূলত টিটিপি, এইচটিটিপি অথবা এফটিপি, হ্যাঁ, এই প্রোটোকলগুলোর মানে প্রক্সি হিসেবে কাজ করতে পারে। এই প্রোটোকলগুলোর থেকে যে রিকোয়েস্ট, আমি একটা এইচটিটিপি ওয়েবসাইট ব্রাউজ করবো, তাহলে সবার আগে তো আমার ডিভাইস থেকে রিকোয়েস্ট যাবে, তাহলে ওই রিকোয়েস্টটা মাইক্রোটিক যদি আমরা এনাবেল করে দিই প্রক্সি, তাহলে ওই রিকোয়েস্টের প্রক্সি হিসাবে মাইক্রোটিক নিজেই রিপ্লাই দিয়ে দিবে। এটাই হচ্ছে যে পারফর্ম প্রক্সি, মানে মাইক্রোটিকে ওই ডেটা বা ওই ইনফরমেশন থাকবে। আমরা যখন রিকোয়েস্ট দিব মাইক্রোটিক বলবো আচ্ছা এটা আমার কাছে আছে আমি দিয়ে দিচ্ছি, মানে লোকাল কানেক্টিভিটি হবে ইউজার থেকে মাইক্রোটিক। মাইক্রোটিক এই কাজটা করতে পারে, ঠিক আছে। তো সাধারণত এটা অনলি ব্রাউজিং ট্রাফিক। ব্রাউজিং ট্রাফিক মানে হচ্ছে আমি নর্মালি শুধু ওয়েবসাইট দিয়ে ব্রাউজ করতেছি এতটুকুই, এইচটিটিপি প্রোটোকল। এটা কিন্তু এইচটিটিপিএস এর ক্ষেত্রে না, কেননা এইচটিটিপিএস বা সিকিউর যে সাইটগুলো আছে সাধারণত এগুলো হচ্ছে 443-তে কাজ করে, এবং হচ্ছে আপনার এগুলো বেশিরভাগ ক্ষেত্রে ডাইনামিক ওয়েবসাইট হয়ে থাকে। তো একটা সময় কি ছিল, স্ট্যাটিক ওয়েবসাইট বেশি ছিল। স্ট্যাটিক ওয়েবসাইট মানে ওয়েবসাইটে কিছু ইনফরমেশন, কিছু ফিক্সড ইনফরমেশন, যে ইনফরমেশন নর্মালি চেঞ্জ হয় না, ঠিক আছে, একটা সময় ছিল এরকম। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটগুলো তখন এই প্রক্সি বা ক্যাশ করে রাখতো। কারণটা কি, তখন ব্যান্ডউইথের প্রাইস অনেক বেশি ছিল। যেমন ধরেন এটা আমার আইএসপি রাউটার আর এই হচ্ছে আমার ক্লায়েন্ট। কারণ ক্লায়েন্ট একটা ওয়েবসাইট ব্রাউজ করবে, তার রিকোয়েস্ট কোন দিকে যাবে, ক্লায়েন্ট থেকে আইএসপি রাউটারে যাবে, আইএসপি রাউটার থেকে এই যে তার আপস্ট্রিম, তাহলে আপস্ট্রিমের দিকে যাবে, দেন ইন্টারনেটে থাকা কোনো একটা সার্ভার
সেই সার্ভার থেকে আবার রিপ্লাই আসবে, দেন মাইক্রোটিক আবার তাকে রিপ্লাই ব্যাক করবে। এই তো কমিউনিকেশন। এখন যদি একটা সময় কি ছিল, ব্যান্ডউইথের দাম প্রচুর ছিল, ইন্টারনেট ব্যান্ডের দাম, তো দেখা যেত আসলে 1 MB ব্যান্ডের দাম অনেক বেশি ছিল। তো একটা আইএসপি দেখা যেত আপনার 10 MB 20 MB ব্যান্ডেড নিয়ে চালাইতো, এটাই অনেক বিল হতো। তখন ইউজারদেরকে বিক্রি করতো 128 kbps, 256, 512 কেবি এরকম। 1 MB ইউজার ওই মুহূর্তে মানে মানে হাই ফাই ব্যাপার। তো তখন এই বারবার একটা ওয়েবসাইট বা একটা সেম কন্টেন্ট এর জন্য বারবার যেন তার ইন্টারনেট ব্যান্ডউইথ ইউজ না হয়, এই জন্য কি করা হইতো, মাইক্রোটিকেই এটা আলাদা করে সেকশন দ্বারা বোঝাচ্ছি, মাইক্রোটিকেই একটা প্রক্সি সার্ভার কনফিগারেশন করা হইতো। কাজ হচ্ছে কি, মাইক্রোটিকের মেমোরিতে স্ট্যাটিক যে কন্টেন্টগুলো আছে বা এসটিডি প্রোটোকল যেগুলো আছে, এই কন্টেন্টগুলো হচ্ছে এখানে স্টোর হয়ে থাকবে। এবার ক্লায়েন্ট যখন আবার সেম কন্টেন্টে ব্রাউজ করার জন্য রিকোয়েস্ট দিবে, রিকোয়েস্ট মাইক্রোটিকে আসার পরে দেখবে আচ্ছা এটা তো আমার কাছেই আছে, দেন এইখান থেকেই সে রিপ্লাই ব্যাক পেয়ে যাবে। তার মানে এই ক্লায়েন্ট খুব দ্রুত একটা সাপোর্ট পেয়ে গেল, একটা রেসপন্স পেয়ে গেল, ডেটা পেয়ে গেল। যদি সেটা ইন্টারনেট হইতো তাহলে কি হইতো, আগে এইদিকে যাইতো, তারপর এক্সাক্ট ডেস্টিনেশন যাইতো, সেখান থেকে রিপ্লাই ব্যাক হতো, একটু ডিলে হয়ে যেত, সময় লাগতো। আবার এই ক্লায়েন্টের বেঞ্চ যদি 128 কেবি হয় আরো বেশি সময় লাগবে। হ্যাঁ, তো যার ফলে এই প্রক্সি হচ্ছে এই কাজটাই করে। ঠিক আছে, আচ্ছা, অ্যাকচুয়ালি ইট পারফর্মস ইন্টারনেট অবজেক্ট ক্যাশ ফাংশন বাই স্টোরিং রিকোয়েস্টেড ইন্টারনেট অবজেক্ট, মানে ইন্টারনেটের অবজেক্ট বা ডেটাকে সে স্টোর করে দেন সেখান থেকে পালন করে বা সার্ভ করে। তো নিচে একটা ইমেজ আছে, ইমেজটা তারও ভালো করে বোঝানো আছে। তো এই হচ্ছে মাইক্রোটিক রাউটার, নর্মালি এটা আইএসপি রাউটার, এটা হচ্ছে আইএসপি ক্লায়েন্ট। তো যখন সে নর্মালি ইন্টারনেট ইউজ করবে তখন রিকোয়েস্ট এদিকে যাবে, তারপর এদিকে যাবে, ইন্টারনেট দিকে যাবে, আবার রিপ্লাই ব্যাক আসবে, দেন রিপ্লাই ব্যাক আসবে। এটাই তো কমিউনিকেশন। তাহলে অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। নর্মালি এটা যদি 50 মিলি সেকেন্ডও হয় তারপরে তো সময় লাগতেছে, কিন্তু যদি রাউটারে আমরা একটা প্রক্সি কনফিগার করে ফেলি তাহলে রিকোয়েস্ট মাইক্রোটিকে যাবে, মাইক্রোটিকে যে আমার কাছে আছে এখান থেকে রিপ্লাই হতে 1 মিলি সেকেন্ডের মধ্যে হয়ে যাবে বা 2 মিলি সেকেন্ডে হয়ে যাবে, তাই না? তাহলে 50 মিলি সেকেন্ড তো বেশি, 1 মিলি সেকেন্ড থেকে হয়ে যাচ্ছে বেশি। তাহলে এইভাবেই প্রক্সি মূলত কাজ করে। এখন আমরা এখানে দুই ধরনের প্রক্সি দেখব, একটা হচ্ছে রেগুলার প্রক্সি আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি। রেগুলার প্রক্সি মানে হচ্ছে যে ক্লায়েন্ট জানতে পারবে যে আমাদের নেটওয়ার্কে ও ইন্টারনেটে একটা প্রক্সি সার্ভার আছে এবং সেই প্রক্সি সার্ভার ক্লায়েন্টের ডিভাইসে কনফিগার করতে হবে, রেগুলার প্রক্সি। ঠিক আছে, আর ট্রান্সপারেন্ট প্রক্সি হচ্ছে ক্লায়েন্ট জানতে পারবে না যে নেটওয়ার্কে একটা প্রক্সি সার্ভার আছে, ক্লায়েন্ট বুঝতে পারবে না, সহজে বুঝতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, এবং ক্লায়েন্টের ইন্ডে কোনো প্রক্সি কনফিগারেশনও করতে হবে না। ঠিক আছে, কাজটা কোথায় করব, মাইক্রোটিকে। মাইক্রোটিক কি করবে, প্রক্সি রিকোয়েস্টটাকে রিডিরেক্ট করে এই সার্ভারে পাঠিয়ে দিবে। যদি এই সার্ভারে থাকে তাহলে এখান থেকে রিপ্লাই ব্যাক আসবে, আর যদি না থাকে তখন ডিফল্ট রাউট দিয়ে আপস্ট্রিমের দিকে চলে যাবে। বুঝেছে, এর নাম হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি। ট্রান্সপারেন্ট প্রক্সিতে ক্লায়েন্ট জানতে পারবে না যে প্রক্সি সার্ভার থেকে তার রিপ্লাইগুলো আসতেছে। তাহলে এতে কি হবে, আপনার ইন্টারনেট ব্যান্ডউইথ কিছুটা সেভ হবে এবং ক্লায়েন্টও দ্রুত একটা ডেটা বা ইনফরমেশন পেয়ে যাবে। এগুলো এখানে পড়া আছে, লেখা আছে, ওটা করে দেখি। হ্যাঁ, তাহলে প্রক্সি আমাদের কেন প্রয়োজন? তো সাধারণত লেখা আছে প্রথমটা কি, যে এক নম্বর পয়েন্ট হচ্ছে টু ইনক্রিজ অ্যাক্সেস স্পিড টু রিসোর্সেস, ইট টেক্স লেস টাইম টু দ্য ক্লায়েন্ট টু গেট দ্য অবজেক্ট, মানে রিসোর্স অ্যাক্সেস করার জন্য স্পিড তুলনামূলক বেড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আমরা
একটা ওয়েবসাইট অ্যাক্সেস করব, এটা আমি হয়তো প্রক্সি কনফিগার করার পূর্বে সময় লাগতেছে, কিন্তু প্রক্সি কনফিগার করার পরে খুব দ্রুত হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা খুব দ্রুত ইন্টারনেটের রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারি, এটা একটা কারণ প্রক্সি ইউজ করার। আচ্ছা, আর একটা হচ্ছে ওয়ার্কস অ্যাজ এইচটিটিপি ফায়ারওয়াল। এইচটিটিপি ফায়ারওয়াল হিসেবে কাজ করবে, মানে আমরা চাইলে কোনো ওয়েবসাইট ব্লক করতে পারবো, তাহলে স্পেসিফিক কোনো পোর্ট ব্লক করতে পারবো, তাহলে স্পেসিফিক ফাইল টাইপ ধরে ব্লক করতে পারবো। যে ডিনাই অ্যাক্সেস টু আনডিজারেবল ওয়েব পেজেস, আমরা এগুলো করতে পারি। আচ্ছা, এখন বর্তমানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে সবগুলো ওয়েবসাইট ডাইনামিক, ম্যাক্সিমাম এইচটিটিপি সাইট আমরা এখন আর ব্রাউজ করতেই চাই না। কেন? মনে হয় যে এরই ঝামেলা, এইচটিটিপি এস এই সাইটগুলোতে সমস্যা হবে না। কিন্তু আপনি ব্রাউজ করলেন ওই সাইট থেকে, ওই সাইটে যদি কোনো ভাইরাস থেকে আপনি কিন্তু সহজে এফেক্টেড হবে না, কারণ সাধারণত এইচটিটিপি সাইট এইচটিটিপিএস গুলো হচ্ছে সিকিউর, আর এইচটিটিপি যেটা প্লেন সেটা কিন্তু সিকিউর না, এবং ইন্টারনেটের ব্যান্ডউইথের আগের থেকে প্রাইস কমে গেছে, তো যার ফলে এখন একজন হিউজ ব্যান্ডউইথ নিয়ে রাখে। সো আপনার কিন্তু আর এই আগের এই কনসেপ্ট এখন আর নাই, যে ইন্টারনেটের রিসোর্সটাকে যেন খুব দ্রুত অ্যাক্সেস করতে পারি, এখন নর্মালি সবাই পারে। হ্যাঁ, আচ্ছা, আর একটা কি এইচটিটিপি ফায়ারওয়াল। তো মাইক্রোটিকে আইপি ফায়ারওয়াল ফিল্টার আছে, মাইক্রোটিকে আইপি ফায়ারওয়াল ফিল্টার আছে। হ্যাঁ, তো এই ফায়ারওয়াল ফিল্টারে আমরা নর্মালি ওয়েব প্রক্সি দিয়ে আমরা যে ধরনের রুলগুলো কনফিগার করতে পারি, ফায়ারওয়াল ফিল্টার দিয়ে আমরা হয়তো বা এর থেকে আরও ডাইনামিক্যালি করতে পারি। তো যার ফলে প্রক্সি আমার এইচটিটিপি ফায়ারওয়ালের জন্য এখন আর ইউজ না করলেও কোনো সমস্যা নেই। তাহলে এই যে দুইটা মেইন রিজন প্রক্সি ইউজ করার, তাহলে এখন এই দুইটা কিন্তু রিপ্লেস হয়ে গেছে বর্তমানে, যার ফলে কিন্তু আর প্রক্সি এখন আর ইউজ হয় না। বুঝা গেছে? কারণ মেইন ডিপেন্ডেন্সি হচ্ছে এটা শুধু এইচটিটিপি প্রোটোকলটার জন্য, এইচটিটিপিএস এর জন্য না। প্রক্সি কনফিগারেশন, তো এখানে দেখেন যে মাইক্রোটিকের সবার আগে বেসিক বা ওয়ান কনফিগার করতে বলছে, এটা হচ্ছে প্রক্সি কনফিগারেশন, তারপর ট্রান্সপারেন্ট ওপেন প্রক্সি, ব্লক ওপেন প্রক্সি। আচ্ছা, তো কনফিগারেশন স্টেপ এখানে দেওয়া আছে, আমরা এগুলো করব। আইপি ইনফরমেশন, প্রক্সি কনফিগারেশন। ওকে, তাহলে এই পর্যন্ত থাক। আমরা এখন একটা কাজ করি, পিসি বেসড মাইক্রোটিকে আমরা প্রক্সি কনফিগার করবো। হ্যাঁ, পিসি বেসড মাইক্রোটিক। তো আমরা তো জানি যে সবার আগে একটা কি করতে হবে, ফোল্ডার ক্রিয়েট করতে হবে। আপনাদের এই যে B85 এই যে মাইক্রোটিক, তাহলে আমি একটা কাজ করি, নতুন করে একটা ফোল্ডারের ভিতরে নাম দিলাম B85R3 রাউটার 3। এখানে সব ফাইল এক্সেপ্ট মেইন ওএস ফাইল, ঠিক আছে, দিয়ে দিলাম। মানে কি করলাম বলেন সহজ কথায়, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম B85 রাউটার 3, যেই ফোল্ডারের ভিতরে মাইক্রোটিকের মেইন ওএসটা রেখে দিলাম। এখন আমি VMware এ যাব, গিয়ে ইনস্টল করব। তাহলে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে হবে, ফাইল নিউ ভার্চুয়াল মেশিন। এটা হচ্ছে B85R3, আর এখানে তো লোকেশন কপি করছি, পেস্ট করে দিলাম, ফিনিশ। আমাদের দরকার কি দুইটা পোর্ট, তাহলে অ্যাড করে দিব। প্রথমটা হবে ব্রিজ ইন্টারনেট কনফিগার করার জন্য, এটা দিয়ে আমরা আউট করব VMNet 8 CD/DVD থেকে ইউজ ISO ইমেজ ফাইল,
ওই ফোল্ডারে আছি। ওকে, ব্যাস পাওয়ার অন। দেখেন একটা ফিজিক্যাল মাইক্রোটিকে যদি আপনি লাগান, তারপরে সেটা পাওয়ার দিতে, কেবলিং করতে আপনাকে তো এরকম সময় থেকে বেশিও লাগতে পারে। তাহলে আমরা যদি একটু এই সফটওয়্যার দিয়ে অভ্যস্ত হয়ে যাই, তাহলে মাইক্রোটিকে একটা ল্যাব মনে করলে দেখি হয় কিনা। আমার সবার আগে ডায়াগ্রাম করতে হচ্ছে কয়টা লাগবে, একটা বা দুইটা, আমরা ঠিক এরকম করে সেট আপ করে নেবো, এর সাথে সাথে কাজ করতে পারবো। সবগুলো ইনস্টল করার জন্য সিলেক্ট করার জন্য এ, ইনস্টলেশনের জন্য আই, ওল্ড রাখবো না, এন, কন্টিনিউ, ইয়েস। বলেন কয় মিনিট সময় লাগে? যেহেতু আমার ল্যান ছেড়ে ডিএসসিপি সার্ভার করাই আছে, তাহলে আমি যদি মাইক্রোটিকে ডিএসসিপি ক্লায়েন্ট করে দিই, ইন্টারনেট পেয়ে যাবে। ওকে, তাহলে এখন লগ ইন করি, সেটিংসে যাই, ম্যাক অ্যাড্রেসটা একটু কপি করে নিই। জানেন তাই না, অনেকবার বলছি। মাইক্রোটিকে লগ ইন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন প্রথম কাজ কি, ওয়ান কনফিগারেশন। তাহলে আইপি ডিএসসিপি ক্লায়েন্ট প্লাস ইথারওয়ান ইন্টারফেস। ওকে, দেখেন আইপি পেয়ে গেছে, গুগল পিং করি, ঠিক আছে। রাউটারের ওয়ান কনফিগারেশন ডান। এখন ল্যান, তো ল্যানের জন্য কি করব, আইপি অ্যাড্রেস প্লাস 172.168, তারপরে ধরেন 31.1/24, ইন্টারফেস ইথার 2, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি ডিএসপি সার্ভার করে ফেলে, আইপি ডিএসপি সার্ভার, ডিএসপি সেটআপ, ইথার 2, আর নেট করতে হবে আইপি ফায়ারওয়াল নেট প্লাস চেইন সোর্স নেট অ্যাকশন মাস্ক ক্রিয়েট। এখন আমি গুগল পিং করব, সোর্স ধরে 172.168.31.1। যদি নেট কনফিগার ঠিক না হয়তো, তাহলে আমার এই ল্যানের আইপিকে সোর্স ধরে কিন্তু গুগল পিং করে পাইতাম। এটা তো আমার ওয়ান, এটার নেটিং তো আমার আইএসপি করে দিছে, এটা আপলিঙ্ক কনফিগারের জন্য কোনো নেটিং করতে হয় না, নেটিং করতে হবে ল্যানের জন্য। হুম, ওটা কেন পায় না, তার কারণ হচ্ছে আপনি এই মুহূর্তে রাউটারের ইন্টারফেসে কোন আইপিটা অ্যাসাইন করছেন, 30.1 মনে করেন আমি অ্যাসাইন করছি, তা আপনি কি 30.2 অ্যাসাইন করছেন? 30.2 কি এখন আইপিটা লাইভ আছে? নাই তো, তাহলে ওটা তো পাবে না। ওরে ভাই, ওগুলো থাকলে ওই আইপি গুলো তখন লাইভ না, ওই আইপি গুলোকে আমি কোথাও বসাইছি, যখন আমি ক্লায়েন্ট সাইডে বসাবো তখন ক্লায়েন্ট ডিভাইস থেকে পাবো। এখন সাধারণত হুম হুম পাবে তো, আমি দেখাচ্ছি আপনাকে। এখন মনে করেন মাইক্রোটিকে কনফিগার করা আছে এক, সাধারণত বেস্ট প্র্যাকটিস হচ্ছে রাউটারের ইন্টারফেসে প্রথম আইপিটা অ্যাসাইন করা। দেখেন আমরা অ্যাসাইন করছি 172.168.31.0 প্রথম আইপি 1, কিন্তু আমরা ওয়ানের আইপি কত পেয়েছি 13.19, কেন? আবার গেটওয়ে কত পেয়েছি দেখেন তো, গেটওয়ে পাইছি 13.1, তার মানে সবাই তাদের নিজের ইন্টারফেসে, যদি আমি কাউকে ইন্টারনেট প্রোভাইড করি তখন আমি নেটওয়ার্ক ব্লকের প্রথম আইপিটা আমার ইন্টারফেসে অ্যাসাইন করবো আর সেকেন্ডটা তাকে দেবো, ঠিক আছে। এই জন্য আমি প্রথম আইপিটা সবসময় অ্যাসাইন করি। এখন আমি যদি এখানে ধরেন 10 অ্যাসাইন করলাম, 10, তাহলে এখন দেখেন আমি একটু আগে তো সোর্স ধরে পিং পাইছি, এখন কিন্তু 1 দিয়ে পাচ্ছি না, কেন? কারণ এখন তো 1 আইপিটা লাইভ নেই, কিন্তু 10 আছে, 10 ধরে পাচ্ছি, বুঝেছে? 10 আইপিটা ধরে পিং করে পাইছি।
এটা কোথায় পাচ্ছে না? কারণ নেটিং ঠিক মতো হয়নি, বুঝছেন? এখন দেখেন, দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে 1 থাকবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের কম্পিউটারে, গিয়ে এই মূল ইন্টারফেসটাকে ডিসেবল করে দিব, মানে লজিক্যালি ইনঅ্যাক্টিভ করে দিব। শুধু আইপি আর সাবনেটস র্যান্ডম একটা দিলাম, ব্যাস। এখন আমরা কি করব, এখানে আইপি ম্যানুয়ালি বসানো আছে, এটাকে ডিসেবল করে দিব, মানে উঠাই দিব, অপটেন আইপিটা ধরে দিব, অটোমেটিক পেয়ে যাওয়ার কথা। দেখেন পেয়েছে 172.16.31.254 পেয়েছে। এখন আমি যদি গুগল পিং করি, পেয়েছে না? পার তো কোনো কারণ নেই, নেটিং ঠিক মতো কাজ করলেই পাবে। আবার যদি ফ্রেশ রাউটার হয় তাহলে তো এরকম থাকার কথা না, আর যদি এক্সিস্টিং হয় কনফিগার করা, তাহলে হয়তো পিং বন্ধ করা সেটা হতে পারে, বুঝছেন? ওকে, তাহলে আমরা ল্যান কনফিগার করে ফেলছি, এখন আমরা প্রক্সি কনফিগার করব। এর জন্য যেতে হবে আইপি ওয়েব প্রক্সি এনাবেল। এই ওয়েব প্রক্সি এনাবেলে ক্লিক করলেই প্রক্সি এনাবেল হয়ে গেল, কিন্তু কোন আইপিতে হবে? সাধারণত ল্যান সাইডের আইপিটাকে দিব, সাধারণত ল্যান সাইডের আইপিটাকে আমরা প্রক্সি সার্ভারের আইপি হিসেবে দিব। আর পোর্ট বাই ডিফল্ট 8080, আমাদের যে কোনো পোর্ট এখানে দিতে পারি। না, এখানে পোর্ট তো একটাই হবে, মাল্টিপল পোর্ট নিবে না, একটা পোর্ট। দেখেন রানিং দেখাচ্ছে না নিচে? রানিং, ঠিক আছে। আচ্ছা, তার মানে এই রাউটার এখন প্রক্সি সার্ভার হিসেবে কাজ করতেছে, বুঝা গেছে? তাহলে এটা কাজ করি, সেটা হচ্ছে আমি কম্পিউটারে কীভাবে কনফিগার করবো, যেটা একটা প্রক্সি সার্ভার। তো ব্রাউজারে কনফিগার করা যায়, গুগল ক্রোম হোক, মজিলা হোক, যে কোনো কিছুতে চলে যাব, সেটিং, এখানে প্রক্সি সার্চ করব, ওপেন ইউর কম্পিউটার প্রক্সি সেটিং, সেটিংয়ে চলে আসছে, অটোমেটিক ডিটেক্ট, এটা উঠাই দেবো, কারণ নিজের ম্যানুয়ালি দিব। হ্যাঁ, ম্যানুয়াল প্রক্সি সেট আপ আইবিটা কি, এটা পোর্ট কি 8080, আর ডোন্ট ইউজ দ্য প্রক্সি সার্ভার ফর লোকাল ইন্ট্রানেট অ্যাড্রেসেস। এর মানে কি? এর মানে হচ্ছে, এটা ডায়াগ্রাম থেকে বোঝায়, ধরেন আমার ল্যান সাইডে একটা সার্ভার আছে, তাহলে এই পিসি যখন এই সার্ভারের সাথে কমিউনিকেশন করবে, তখন যেন প্রক্সি কোনো ইউজ না হয়, সেই রিকোয়েস্ট যেন প্রক্সিতে না যায়। আর এটা তো আমার লোকাল ল্যান, তো এই রিকোয়েস্ট এই দিক দিয়ে রাউটার হয়ে এখানে চলে আসবে, আবার রিপ্লাই ব্যাক চলে আসবে, কিন্তু প্রক্সির কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছে? প্রক্সির কোনো প্রয়োজন নেই, এটাই হচ্ছে সেই অপশনটা। সেভ। এবার আমরা গুগলে সার্চ করে, ও স্যার আমি তো দিছি তো কনফিগার করতে, না গুগলে একটু সার্চ করি, অনেক সময় ডিভাইস একটু রিস্টার্ট দিলে ভালো হয়, ব্রাউজার কেটে দিয়ে ওপেন করলে ভালো হয়। এইচটিটিপি ওয়েবসাইট, এটা একটা এইচটিটিপি ওয়েবসাইট, চলে যাবো মাইক্রোটিকে আইপি প্রক্সি
এখানে যাব ক্যাশ, ক্যাশে তো আসে না কানেকশন, এই যে আসছে। আমরা যেগুলো কমিউনিকেশন করতেছি এগুলো কিন্তু এখানে চলে আসবে। হ্যাঁ, পরবর্তীতে এখান থেকে সার্ভ করবে, বুঝতে পারছেন? এরকম করে যত কানেক্টিভিটি হবে সবকিছু এখানে চলে আসবে। হ্যাঁ, কানেকশন, ক্যাশ কন্টেন্ট, এই যে ক্যাশ। মাইক্রোটিকের মেমোরিতে আপাতত আছে, মেমোরিতে মাইক্রোটিকের মেমোরি। হ্যাঁ, না ভিডিও তো আপনার এইচটিডিপি নাই ভাই, এটা হচ্ছে ব্রাউজিং ট্রাফিক, এটা ব্রাউজিং ট্রাফিক। আপনি যে আপনি কি ইউটিউবের ক্যাশ মনে করছেন? ইউটিউবের ক্যাশ তো না। দেখেন এই যে জেপিজি আসছে না, এভাবে এভাবে। পরবর্তীতে কিন্তু ওই সাইটগুলো যখন আমি আবার নতুন করে দিব খুব দ্রুত চলে আসবে, বুঝছেন? না, অফ করলে তো হবে না, খুব দ্রুত চলে আসবে, খুব দ্রুত লোড নিবে ওগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন প্রক্সি থেকে এগুলো আসতেছে এখন। তাহলে ক্লায়েন্ট কিন্তু জানতে পারলো যে আমাদের অনেক রিকোয়েস্টে প্রক্সি সার্ভার থেকে আসতেছে। এটা হচ্ছে রেগুলার প্রক্সি, ঠিক আছে? এটা এখানে কনফিগারেশন বলা আছে। যেটা বের করছি এরপর ট্রান্সপারেন্ট প্রক্সি। আমরা এখন ট্রান্সপারেন্ট প্রক্সি কনফিগার করব। হ্যাঁ, তো ট্রান্সপারেন্ট প্রক্সি এখানে মূলত এই একটাই সিম্পল কনফিগারেশন, নেটিং এ গিয়ে ডেস্টিনেশন নেট। আচ্ছা, তো সেটা কিভাবে করব? এর মুহূর্তে 109টা এন্ট্রি চলে আসছে, প্রক্সি আমাদের ভালোভাবে কাজ করতেছে। এই কোডটার কতটুকু সাইজ সব কিন্তু মাইক্রোটিকের মেমোরিতে এটা আপনার থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন ট্রান্সপারেন্ট প্রক্সি মানে হচ্ছে ক্লায়েন্ট ইন্ডে কোনো প্রক্সি কনফিগারেশন থাকবে না। তাহলে আমরা ক্লায়েন্ট ইন্ডে যে কনফিগারটা করছিলাম সেটাকে আমরা উঠাই দেব, দিয়ে অটোমেটিক্যালি ডিটেক্ট ছিল বাই ডিফল্ট এটা থাকবে। বুঝা গেছে? ক্লায়েন্ট ইন্ডে আমরা কিন্তু করছিলাম। এখন আমরা চলে যাব মাইক্রোটিকে, যাওয়ার পরে আইপি ফায়ারওয়াল নেট, এখানে গিয়ে আমরা একটা ডেস্টিনেশন নেট রুল ক্রিয়েট করব, মূলত ফরওয়ার্ডিং, পোর্ট ফরওয়ার্ডিং। তো চেইন থাকবে ডেস্টিনেশন নেট সোর্স অ্যাড্রেস, মানে কোন সোর্স থেকে আসলে সেটা ডেস্টিনেশন নেট হবে। তাহলে আমার ল্যানের যে আইপি ব্লকটা আছে, ল্যানের আইপি ব্লকটা হবে, পুরো নেটওয়ার্ক ব্লক দিলাম, ঠিক আছে? প্রোটোকল হচ্ছে টিসিপি, প্রোটোকল টিসিপি, তারপর হচ্ছে পোর্ট নাম্বার। তো সাধারণত পোর্ট নাম্বার হচ্ছে কি এইচটিডিপি আর হচ্ছে এফটিপি, তাই না? তাহলে এই যে এখানে ডেস্টিনেশন পোর্টে দিব 80,21 এফটিপি পোর্ট। আচ্ছা, এইভাবে কিন্তু মাল্টিপল পোর্ট দেওয়া যায়। হ্যাঁ, কমা দিয়ে দেন অ্যাকশনে যাব, ডেস্টিনেশন নেট টু অ্যাড্রেস, অথবা ডেস্টিনেশন নেট দিব না, রিডিরেক্ট দেব, রিডিরেক্ট দিলে ডিরেক্ট শুধু পোর্টটা। তাহলে আমাদের প্রক্সির পোর্ট কত?
8080 মানে নিজের দিকেই। এবং এটাকে আমরা কি করব, উপরের দিকে উড়াই দিব। বুঝা গেছে? এখন চলে রাউটার রিস্টার্ট দিতে পারি অথবা নেটটাকে একটু ডিজেবল করে। আচ্ছা, তো এখন দেখি আমাদের এখানে প্যাকেট কাউন্ট হয় কিনা। প্যাকেট কাউন্ট হলেই আমরা বুঝবো যে আমাদের প্রক্সি কাজ করতেছে। হ্যাঁ 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 রিডিরেক্ট করা যায় আসলে। সাধারণত আপনার অনেক সময় ডিএনএস এর রিকোয়েস্টটাকে রিডিরেক্ট করে নিয়ে নেয়। কারণটা কি, অনেক সময় দেখা যায় নেটওয়ার্কে যদি নতুন একটা ডিএনএস সার্ভার করি, তো নতুন ডিএনএস সার্ভার সব কোয়েরি বা যত বেশি কোয়েরি পাবে তত বেশি সেটা অ্যাক্টিভ হবে, কাজ করবে, তাই না? ডিএনএস ক্যাশ হবে। কিন্তু এটাকে ফোর্সফুলি বা দ্রুত করানোর জন্য তখন মাইক্রোটিকে আমরা এইভাবে ডিএনএস এর রিকোয়েস্টটাকে আমরা ওই আইপির দিকে ফরওয়ার্ড করতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই রিডিরেক্ট করতে পারি, হ্যাঁ, অথবা ডেস্টিনেশন নেটও করতে পারি। হ্যাঁ, ডেস্টিনেশন অ্যাড্রেসে টু অ্যাড্রেস দিতে হবে আর কি। আর হচ্ছে রিডিরেক্টের ক্ষেত্রে এখানে আমরা সেই আইপিটাও দিতে পারি, লক ফিক্স সেই আইপিটা দিয়ে আমরা এখানে দিতে পারি, ডিএনএস এর পোর্টটা 53 দিয়ে দেবো আর কি। তো এখন এখানে প্যাকেট কাউন্ট করতেছে, আমরা একটা বিভিন্ন অপশনে যাই, ঠিক আছে? তার মানে প্রক্সি হচ্ছে, কাজ করতেছে। ঠিক আছে? আচ্ছা, তুলনামূলক দ্রুত আসবে আর কি। ওকে, তো এই হচ্ছে ট্রান্সপারেন্ট প্রক্সি। বুঝা গেছে? ট্রান্সপারেন্ট প্রক্সি শুধু একটা রিডিরেক্ট রুল, এটা হিসেবে কাজ করবে। তার মানে ক্লায়েন্ট আর জানতে পারবে না যে আমার যত রিকোয়েস্ট আছে ফোর্সফুলি অন্য একটা পোর্টে পাঠানো হচ্ছে, অন্য একটা সার্ভার থেকে আসতেছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে প্যারেন্ট প্রক্সি, এটা আসলে লাগবে না, একটা প্রক্সি না থাকলে আর একটা প্রক্সি। ওয়েবসাইট ব্লক দেখে, এগুলো তো অনেক আগের মেনু। আগে ফেসবুকটা ছিল এইচটিটিপি, এই জন্য ফেসবুকে। আচ্ছা, তো কিভাবে আমরা এখন এই প্রক্সিকে ফায়ারওয়াল হিসেবে ইউজ করতে পারি সেটা দেখি। এর জন্য আমাদের যেতে হবে আইপি ওয়েব প্রক্সি, এখানে গিয়ে এই যে হচ্ছে অ্যাক্সেসে গিয়ে আমরা সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন পোর্ট, লোকাল পোর্ট, ডেস্টিনেশন হোস্ট, পাথ, মেথড, অ্যালাউ বা ডিনে অ্যাকশন। তো ধরেন আমরা তো এই সাইটটা ইউজ করতেছি, তাই না? তো আমি এই সাইটটা এখন ব্লক করে দেব। তাহলে সোর্স অ্যাড্রেস হচ্ছে আমাদের ল্যানের যে আইপিটা হবে, তাই না? ল্যানের আইপিটা কত? 172.31.0। তাহলে 172.168.31.0 স্টেশনের পরে আমি যদি সিঙ্গেল আইপি দিতে পারতাম, শুধু একজনের জন্য ব্লক করবো, তাহলে সিঙ্গেল আইপি দেবো। আর ইউআরএল দিতে হবে ডেস্টিনেশন হোস্টে ইউআরএলটা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমি কি করবো, এটাকে ডিনাই করবো। তাহলে ডিনাই। ওকে, এখন দেখি এটা কাজ করে কিনা। ফরবিডেন আর আসতেছে না, এই প্যাকেট কাউন্ট হয়েছে, এই যে হিট, হ্যাঁ,
তার মানে হচ্ছে আমাদের প্রক্সি ফায়ারওয়াল কাজ করতেছে। আসে না এটা নতুনটা আরেকটা এটা আসে, আমরা তো একটাকে ব্লক করছি। তাহলে এই হচ্ছে প্রক্সি ফায়ারওয়াল। আমরা চাইলে স্পেসিফিক ওয়েবসাইট ব্লক করতে পারি, এই যে ওয়েবসাইট ফিল্টার। আবার কি করা যায় দেখেন, সেটা হচ্ছে যে এই যে পাথে গিয়ে আমরা কিছু এন্ট্রি দিতে পারি। তো এটা আসলে এই জায়গায় নাই, আমি একটু বের করে দেখাই। নরমালি প্রক্সি সম্পর্কে আরো জানতে গেলে আপনাদের যেতে হবে মাইক্রোটিক ওয়েব প্রক্সি, এই যে উইকি মাইক্রোটিকের ওয়েব প্রক্সি। এখানে গিয়ে দেখেন এগুলো বলা আছে, এই যে ফাইল টাইপ ধরেন MP4 বা MP3 বা জিপ বা রার। আচ্ছা এইগুলোর কারণটা কি? একটা সময় যখন একটা কোম্পানিতে, বিশেষ করে কর্পোরেটে আপনার 20 জন হয়তো ইউজার আছে, অফিস এমপ্লয়ি আছে, ব্যান্ডউইথ নিচে 10 জন, 10 Mbps। কারণ অনেকে আছে কি অফিস টাইমে কেউ ডাউনলোড দিয়ে রাখে, ঠিক আছে? তো এতে কি হয়, ব্যান্ডউইথ তো বেশি লাগতেছে, তার জন্য সমস্যা হচ্ছে অন্যদের। তো এটা সে অফিসের কাজ করবে ইন্টারনেট দিয়ে, তাই না? সে পার্সোনাল ফাইল ডাউনলোড দিচ্ছে বা একটা মুভি ডাউনলোড দিচ্ছে। এই জন্য এই যে ফাইলের এক্সটেনশন ধরে আপনি চাইলে ব্লক করতে পারেন, যে কেউ ইএক্সি ফাইল ডাউনলোড করতে পারবে না, কেউ এফএলভি বা এভিআই বা MP4 MP3 কে ডাউনলোড করতে পারবে না। দেখবে অনেক কর্পোরেট এই ধরনের রেস্ট্রিকশন আছে, যে নর্মালি আপনি অফিসের কাজের জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করবেন, কিন্তু আপনার কম্পিউটার দিয়ে সফটওয়্যার ডাউনলোড হবে না। আপনাকে ওই হয়তো যে আইটি থাকে, আইটি অ্যাডমিনিস্ট্রেটর থাকে, তার কাছ থেকে ডাউনলোড করে নিতে হবে, আপনার পিসি দিয়ে যাবে না, ঠিক আছে? এটা যে মাইক্রোটিকের প্রক্সি দিয়ে করে এরকম না, এটা অন্যান্য ফায়ারওয়াল দিয়েও করা যায়। তো এই যে এন্ট্রি সিস্টেমটা কি, এই দেখেন start.rush। তো আমি এখানে কিন্তু দেখাইতে পারবো না, কারণ হচ্ছে যে এখন আর নর্মালি এইচটিটিপি নাই। হ্যাঁ, তারপরে দেখি কোনো কিছু কাজ করে কিনা। তাহলে এই রুলটাকে একটু কপি করি, কারণ সোর্সটা লাগবে। তাহলে এবার হচ্ছে পাথ .mp4 ডিনাই, তাহলে এই সোর্স থেকে .mp4 কে ডিনাই করলাম। এখন আমরা দেখি যদিও এটা আসলে কাজ করবে না হয়তো, কারণ এখন তো আর ইয়া নেই। MP4 কোথায় ডাউন করে দেখাবো বলেন, আমি দেখি কাজ করে কিনা। দেখেন এটা তো কোনো প্যাকেট কিন্তু কাউন্ট হবে না। দেখি পারি কিনা। লাইফ বয় হ্যান্ড ওয়াশ দেয় জীবাণু প্রতিরোধে। এটা তো আবার ইয়া নাই। এই যে MP4 ডাউনলোড দেই, হচ্ছে তো। কারণ কি জানেন, এটা আবার HTTPS সাইট থেকে আসতেছে, বুঝলেন না? এটা হচ্ছে HTTP সাইট থেকে দেখাইতে হবে। হ্যাঁ, সো এটা আসলে কাজ করে যাবে, কোনো প্যাকেট কাউন্ট করে না। বুঝা গেছে? শুধু অনলি ফর HTTP। দেখি এটা